এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে গেল ভারত। সংঘর্ষ এমন চরম জায়গায় পৌঁছালো যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো রকম আর ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলতে আগ্রহী নয় ভারতের আদানি পাওয়ার প্রাইভেট লিমিটেড। কি হলো ঘটনাটি, কেন পুরো বিষয়টা এত জটিল জায়গায় চলে গেল, আজকে ভিডিওতে সেটাই আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন তাদের প্রথমেই একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। যাই হোক, এই সংঘাত কিন্তু শুরু হয়েছিল 2024-এ, যখন শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসেন এবং মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। প্রথম থেকেই মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধিতা আসলে তাকে প্রতিটি পদক্ষেপে যে বিপদে ফেলেছে তা হয়তো তিনি এবার রিয়েলাইজ করতে শুরু করবেন। প্রথমেই তিনি আদানির বিপক্ষে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো ভিত্তিহীন। তার সরকার আলটিমেটলি কিছুই প্রমাণ করতে পারেনি। আদানির সঙ্গে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশের স্বার্থ ডুবিয়ে এই চুক্তি করেছে, আসলে বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না, এইরকম বহু কথাবার্তা তার সরকারের পক্ষ থেকে বলা হয়। একটা সময় আদানির সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি ছিল সেই চুক্তি নিয়ে তারা আদালত অবধি যেতে চেয়েছিলেন এবং গেছিলেনও। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতিটা সম্পূর্ণভাবে বদলে গেছে। বাংলাদেশ রীতিমতো অন্ধকারে ডুবেছে আগের বছর গরমেও, এবং বাংলাদেশ সরকার রিয়েলাইজ করেছে যে আদানি এবং ভারতবর্ষের বিদ্যুৎ ছাড়া তাদের কিন্তু কোনো গতি নেই। ফলে আদানির সঙ্গে নেগোশিয়েট শুরু করেন এবং ভারতও সে সময় একটু নরম ভাবাপন্ন হয়ে আদানি পাওয়ারকে নির্দেশ দেন যে তারা যেন বিদ্যুৎ বাংলাদেশকে দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে তারা দিনের পর দিন বিদ্যুৎ নিলেও বকেয়া টাকা শোধ করতে পারছেন না। আমি একটু ধারাবাহিকভাবে আপনাদের পুরো বিষয়টা বলি, তাহলে আরো ডিটেলিং এ বুঝতে পারবেন কেন এই পুরো বিষয়টি আন্তর্জাতিক আদালতে চলে গেল। এবং মনে রাখবেন, আন্তর্জাতিক আদালতে যাওয়ার ফলে মোহাম্মদ ইউনূসের তো বাঁচার কোনো জায়গাই নেই, উল্টে $5 বিলিয়ন ফাইন কিন্তু বাংলাদেশের উপর লাগাতে পারে আদালত। কারণ এটা সম্পূর্ণভাবে এটা ভায়োলেট করা হয়েছে এই চুক্তি, তা কিন্তু বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হয় না। এই চুক্তি হয়েছিল 2017 সালে। 25 বছরের একটি এগ্রিমেন্ট হয়েছিল আদানি পাওয়ার প্ল্যান্ট, যা ঝাড়খণ্ডের গোদ্রায় অবস্থিত, এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট ভারতের মধ্যে। এই চুক্তি অনুযায়ী আদানি পাওয়ার 25 বছরের জন্য সর্বমোট 1496 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেবে, এইরকম একটা এগ্রিমেন্ট কিন্তু করা ছিল। দেখুন, এই পার্টিকুলারলি চুক্তির জন্য আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোদ্রায় একটু পিছিয়ে পড়া একটি জায়গায় কিন্তু একটি সম্পূর্ণ পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিলেন, এবং ভারত সরকার আদানিকে সে সময় বলেছিল এতে দুটো লাভ হতে পারে। একটি লাভ হতে পারে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো থাকবে, যে বাংলাদেশকে আমরা সাহায্য করছি, কারণ সে সময় শেখ হাসিনার সরকারের সঙ্গে বাংলাদেশের সাথে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। আর একটা যেটা হতে পারে যে ঝাড়খণ্ডের গোদ্রা যে জায়গাটা নিয়ে বর্তমানে এত চর্চা হচ্ছে তা হলো স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ পিছিয়ে পড়া একটি জায়গা। সেখানে যদি আদানি ইনভেস্ট করে তাহলে জায়গাটার গতি প্রকৃতি বদলে যেতে পারে, এবং একটি পিছিয়ে পড়া জায়গাতে যদি ইনভেস্ট করা হয় ভারত সরকারের রুল অনুযায়ী তাকে কিছু ট্যাক্স বেনিফিট দেওয়া হয়। কারণ আপনি একটি জায়গায় 5,000 কোটি টাকা ইনভেস্ট করছেন, সরকারের পক্ষ থেকে সাহায্য করার জন্য কিছু সাবসিডি দেওয়া হয়। আদানি পাওয়ার কিন্তু গোদ্রাতে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, চুক্তি অনুযায়ী সেই পাওয়ার প্ল্যান্টের 100% বিদ্যুৎই বাংলাদেশকে দেবে 25 বছরের জন্য। এইরকম একটি এগ্রিমেন্ট ভারত বাংলাদেশ আদানি পাওয়ারের মধ্যে হয়। পরবর্তীকালে যেটা দেখা যায় তা হলো এই মুহূর্তে বাংলাদেশ ভারতকে প্রায় 10 বিলিয়ন, মানে $1 বিলিয়ন বিদ্যুৎ দেয় প্রতি বছর, যা কিন্তু ভারতের টোটাল যে ইলেকট্রিসিটি এক্সপোর্ট তার 10%। এই মুহূর্তে বাংলাদেশের প্রতি জায়গা ধরে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন বাংলাদেশের বিদ্যুতের চাহিদা কিন্তু মারাত্মক লেভেলে পৌঁছে গেছে। বাংলাদেশ সরকারের কাছে যে ক্যাপাসিটি আছে সেখানে তারা 22,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারত, কিন্তু বাংলাদেশের বর্তমান ইলেকট্রিসিটি প্ল্যান্টের মধ্যে 11টি প্ল্যান্ট খারাপ। উল্টে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আর রাশিয়ার সঙ্গে যৌথ প্রজেক্ট, সেখানেও কিন্তু বাংলাদেশ দুর্নীতির অভিযোগ তুলেছে, রাশিয়াকে চটিয়েছে। ফলে সব মিলিয়ে সেই প্রজেক্টটি নিয়েও কিন্তু একাধিক জটিলতা তৈরি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যদি সকালের দিকের হিসাব দেখেন তাহলে দেখবেন বিদ্যুৎ চাহিদা 8.2 মেগাওয়াট, এবং অর্থাৎ রাতের বেলা বিদ্যুৎ চাহিদা 9.6 মেগাওয়াট। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে এই বিদ্যুৎ যোগান দেওয়ার ক্ষমতা তো নেই, উল্টে আদানি পাওয়ার এবং ভারতবর্ষের আরো 1-2 কোম্পানির উপর তারা ফুললি ডিপেন্ডেন্ট।
এই পার্টিকুলার সিচুয়েশন থাকা সত্ত্বেও তারা প্রতিটি পদক্ষেপে আদানির সঙ্গে সংঘাতে এবং বিরোধে জড়াতে চান। অর্থাৎ বাংলাদেশের মানুষকে তারা ভিমড়ি খাওয়াতে গিয়ে এবং দেখাতে চেয়েছিলেন যে দেখো ভাই, শেখ হাসিনার করা চুক্তি, আমরা এই চুক্তি রিভাইজ করব, আমরা নতুনভাবে এই চুক্তি তৈরি করবো, এবং শেখ হাসিনা করাপ্টেড ছিলেন, করাপশন করেছেন, আদানি অনেক টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে যাচ্ছে, আমরা তোমাদের দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। এই রকম একটা ধারণা সাধারণ মানুষের মনে এস্টাবলিশ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। প্রথমে বলেন আদানি কেন 15 টাকায় বিদ্যুৎ দেবে, অথচ মোহাম্মদ ইউনূসের ডোমেস্টিক যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলো থেকে মোহাম্মদ ইউনূস 11 টাকায় বিদ্যুৎ কেনেন, কিন্তু এখানে কিন্তু সরকার সাবসিডি দেয় এবং ভারতের বহু কোম্পানি 10 টাকা থেকে 12 টাকা দামে বাংলাদেশকে বিক্রি করে। ফলে সব মিলিয়ে আদানি হিউজ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এবং করাপশন করা হয়েছে এই চুক্তিতে। এই দাবি সপক্ষে কোনো যুক্তি আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূস শেষ 1.5 বছরে দিতে পারেনি। উল্টে বাংলাদেশে কারেন্ট অফের সমস্যা তৈরি হয়, 6 ঘন্টা থেকে 12 ঘন্টা বহু জায়গায় বিদ্যুৎ শূন্য থাকে আগের বছর গরমে। ফলে মোহাম্মদ ইউনূস বোঝেন যে আদানি ছাড়া তাদের গতি নেই, তাদের স্পেশাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে দেশের, সেগুলো ডেভেলপমেন্ট করার কাজ তিনি 1.5 বছরে করেননি। করলে হয়তো আজকে এই সমস্যায় পড়তেন না। এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে তা হলো আদানি পাওয়ার মোহাম্মদ ইউনূসের থেকে বিপুল পরিমাণে টাকা কিন্তু পান, যে টাকা শোধ করার কোনো সদিচ্ছাই মোহাম্মদ ইউনূস দেখাচ্ছেন না। একের পর এক অজুহাত, এবং মোহাম্মদ ইউনূস দিনের পর দিন আদানিকে মেলাইন করছেন এবং আলটিমেটলি টাকা নেই এই পার্টিকুলার জিনিসটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন 2017 সালের এই চুক্তিতে যখন 2024 সালে এসে 7 বছর পর এসে ডিসপুট আসে, তখন মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন যে দেশে ফরেক্স নেই। বাংলাদেশের বর্তমান ফরেক্সের যে রিজার্ভ তার পরিমাণ $31 বিলিয়ন, 30 থেকে $31 বিলিয়ন, এবং এর মধ্যে যদি আদানি পাওয়ারকে $2 বিলিয়ন দিতে হয় তাহলে কিন্তু দেশের অবস্থা একদমই যেখানে গেছে তার থেকে আরো খারাপ জায়গায় চলে যাবে। পাশাপাশি আপনারা যদি দেখেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার সঙ্গে করা চুক্তি সমস্ত কিছু স্কুটিনি হবে, সেই স্কুটিনিও তারা করেছেন, ফলে কোনো ঝুট ঝামেলা তারা দেখতে পাননি। পরবর্তীকালে 2025-এ যখন $2 বিলিয়ন কাছাকাছি বাকি হয়, তখন মোহাম্মদ ইউনূস বাধ্য হয়ে কিছু টাকাটা শোধ করার চেষ্টা করেন। কিন্তু এই টাকা শোধের মধ্যেই মোহাম্মদ ইউনূস কার্যত আদানির বিপক্ষে এমন কিছু কথাবার্তা বলেন যে আদানি পাওয়ার সম্পূর্ণভাবে ভিমড়ি খেয়ে যান এবং পরিষ্কার বলেন যে আপনারা তো উল্টে টাকা দিচ্ছেনই না, উল্টে একটা প্ল্যান্টকে চালানোর জন্য ডেলি যে খরচ হয় সেই খরচও আপনারা বহন করতে পারছেন না, ফলে আমরা ফোর্স মেজার ক্লজে এই বিদ্যুৎ চুক্তি বাতিল করব। তারপর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি ফের একবার আদানির পায়ে ড্রাইভ মারেন এবং ফের কিছু টাকা দেন, এবং সর্বশেষ যে তথ্য সামনে আসে সেখানে বলা হচ্ছে $850 মিলিয়ন বাকি, যে টাকা আদানি বারবার চেয়েছে, উল্টে তারা তো দিচ্ছেনই না, এবং আদানির বিপক্ষে এই রকম বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টিগেশন, আদালতে ছুটে যাওয়া, একের পর এক খারাপ কথা বলা, এই সকল করতে তারা শুরু করেন। এবং সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস বুঝে যান যে আদানির সঙ্গে চুক্তি তারা বজায় রাখতে পারবেন না, ফলে তারা সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করেন। এইবার পাল্টাটা দেয় আদানি এবং ভারত। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন, সেখানে মোহাম্মদ ইউনূসকে টেনে নিয়ে গেলেন আদানিরা। ফলে এতে কি হলো একটু বোঝার চেষ্টা করুন, ডিপ্লোম্যাটিক স্তরে আগে বুঝুন যে ভারত দিনের পর দিন আদানিকে প্রেসার করে, আদানির সঙ্গে সমঝোতা করে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার জন্য একটি গোদরায় প্ল্যান্ট তৈরি করলো। আজকে এসে দেখা যাচ্ছে সেই ভারতের সিদ্ধান্ত আলটিমেটলি দিনের শেষে ভুল প্রমাণ করলেন মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে একটা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, সেটা তো ডিপ্লোম্যাটিক স্তরে মোহাম্মদ ইউনূসের ফেইলিয়ার। পাশাপাশি আদানি এবার যে পদক্ষেপটি নিয়েছে তাতে কিন্তু কোনোভাবেই ভারত বাংলাদেশের সম্পর্ক তো ভালো হবেই না, উল্টে এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের উপর $5 বিলিয়ন ন্যূনতম ফাইন লাগানো হবে এবং অনেক কিছু কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারে, অন্তত ইন্টারন্যাশনাল ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে। ফলে নিজের পায়ে নিজে কুড়ুলটি মারলেন মোহাম্মদ ইউনূস। সংঘাতটি এ জায়গায় যেতই না যদি ডিপ্লোম্যাটিক স্তরে বিষয়টা মেটানোর চেষ্টা করতেন, কিন্তু উল্টে এমন তিনি পদক্ষেপ কিছু নিয়েছেন, এবং এটার মধ্যে আমি খুব একটা ভুল দেখি না, কারণ মোহাম্মদ ইউনূস ইম্যাচুয়ার পলিটিশিয়ান। চুক্তি নিয়ে ডিসপুট বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে, আমার একটা চুক্তি দুদিন পর ভালো নাই লাগতে পারে, কিন্তু মনে রাখতে হবে সলিউশন হয়তো ডিপ্লোম্যাসি। আপনি একটি চুক্তিকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ হাসিনার বিপক্ষে প্রতিশোধ নিতে গিয়ে আপনি ভারতের কোম্পানিকে টেনে এনে আদালতে ছুটে যাবেন, আর ভারতের একটা সর্ববৃহৎ কোম্পানি আপনার এই মজা কি,
আপনার এই মজা করার মতো বিষয়গুলোকে সহ্য করবে, এ কিন্তু হতে পারে না। তবুও একটা বছর সময় পেয়েছিলেন, কিচ্ছু করতে পারলেন না। এবার নিজের ফল নিজে ভুগুন। কালকে মোহাম্মদ ইউনূস চলে যাবে। বাংলাদেশের ফরেক্স রিজার্ভের যে অবস্থা, সেখান থেকে যে দল রাজনীতিতে ক্ষমতায় আসবেন তাদেরকে কিন্তু এই ফলটা ভুগতে হবে। দিনের পর দিন ভুল রাজনীতি একটা রাষ্ট্রকে কার্যত দেউলিয়া করার দিকে নিয়ে গেল। তার সার্থক উদাহরণ হয়ে থেকে যাবে বাংলাদেশ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।